আমাদের ঠাকুরগাঁও যেন একটা আদর্শ ঠাকুরগাঁও হয়। অবশ্যই আমার ভোট আমি নিজেই দেব। বাংলাদেশ কিন্তু এমনিতেই দুর্নীতি চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে অনেকবার। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমরা রয়েছি উত্তর জেলা ঠাকুরগাঁও সংসদীয় এক আসনে। প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শ্রেণী পেশার তরুণ তরুণী ভোটারদের সঙ্গে। আমি প্রথম ভোটার, যেহেতু দীর্ঘ 15 বছর যাবৎ তেমন কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই বা সুষ্ঠু ভোট কেউ দিতে পারে নাই। তো এবার আমার প্রত্যাশা যে সুষ্ঠুভাবে একটা ভোটের নির্বাচন হবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। তো এই প্রত্যাশাটাই আমার সবার কাছে, যে সুষ্ঠু যেন নির্বাচন হয়, সবাই যেন সব দিক খেয়াল রাখে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আর যোগ্য প্রার্থীকে যেন সবাই ভোট দিতে পারে। একজন সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা, সততা, নৈতিকতা সবই থাকবে, এগুলো তো আসলে কম্পালসারি। কিন্তু সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাদামাটা একটা জীবনযাপন। একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেই তার ভাবখানা যেন এমন না হয়ে যায় ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড গাড়ি, পা মাটিতে নামছে না, এরকম এমপি আসলে কোনোভাবেই যোগ্যতা সম্পন্ন না। সে যদি পিএইচডিও অর্জন করে সে যোগ্যতা সম্পন্ন না। একজন এমপি মাটির কাছে থাকবে, মানুষের কাছে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে একজন এমপির সর্বশ্রেষ্ঠ গুণ আর যোগ্যতা হওয়া উচিত। এবারে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা অবশ্য জানি না। আমাদের যে অন্তর্বর্তী যিনি সরকার আছেন, ঠিক আছে, তার উপর নির্ভর করি যে আমরা যে উনি যদি আমাদের নির্বাচনটা যদি ভালোভাবে বা যেভাবে ধরে এবং আগাচ্ছে, যদি সেভাবে উনি যদি ধরে থাকেন, তাহলে মনে করেন যে আমরা এমপিগুলা বা সব কিছু মনে করেন দেশের জন্য সবাই মনে ভালো কিছু কাজ করবে। তবে বর্তমান যে যুগ দেখতেছি, তো সে যুগে দেখি কি যেগুলো এমপি হচ্ছে তারা যখন নির্বাচনের সময় আসতেছে তখন বাসায় বাসায় গিয়ে তারা ভোট চাচ্ছে, কিন্তু ভোটার অধিকার যখন ভোট শেষ হয়ে যাচ্ছে, যখন আমরা নির্বাচন উনি জয়যুক্ত হয়ে যাচ্ছে, তাকে কিন্তু আমরা এলাকায় বা জেলা ভিত্তিকে তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এই ঠাকুরগাঁয়ে যে আসুক এমপি পদে, আমরা তাদের কাছে একটা প্রত্যাশা আছে আমাদের ঠাকুরগাঁও যেন একটা আদর্শ ঠাকুরগাঁও হয়। আমাদের ঠাকুরগাঁয়ে অনেক কিছুই নেই, যেমন আমাদের ঠাকুরগাঁয়ে একটা স্টেডিয়াম নেই। যেমন একটা স্টেডিয়াম হলে আমাদের সব যেগুলো প্র্যাকটিস করি ফুটবলাররা, আমাদের জন্য ভালো হয় খুব। যেমন আমাদের বড় মাঠ আছে, সেটা কিন্তু এখনও তারা ঘাসের জন্য কী করছে, এটা ঘেরা, এখানে আর প্র্যাকটিস করতে পারতেছি না। তাছাড়া রয়েছে আমাদের হসপিটাল যদি থাকতো একটা, তাহলে আমরা সেবাটা আমরা গ্রহণ করতে পারতাম। তাছাড়া আমাদের রাস্তাঘাটের অবস্থা করুন, যদি তারা রাস্তাঘাটটা কী করতো তাহলে আমাদের যাতায়াতের সব কিছু সুবিধা হইতো আর কি। বাংলাদেশের যে পররাষ্ট্র নীতির যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষা করতে হলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে পরাশক্তির দেশগুলো রয়েছে তাদের সাথে সমানভাবে আসলে এই যে সমতা বজায় রেখে পররাষ্ট্রনীতি এগিয়ে যাওয়া যায়। আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের পররাষ্ট্র সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী যে আমাদের সীমান্ত আছে, ভারতের অনেক বড় একটা সীমান্ত আছে। এই সীমান্তে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে। বিশেষ করে আপনি খেয়াল করবেন যে এখানে সীমান্তের যে হত্যা, এটি শুধুমাত্র পতাকা বৈঠক করার মাধ্যমে সীমাবদ্ধ থাকে। এখানে কিন্তু পররাষ্ট্রনীতি জোরদার করা উচিত। অন্যদিকে মায়ানমারের যে রোহিঙ্গা সমস্যা, এই রোহিঙ্গার যে প্রকট আকার ধারণ করছে বাংলাদেশে, বছরের পর বছর ধরে পড়ে আছে, এখানেও কিন্তু শুধু দ্বিপাক্ষিক একটা বৈঠকের মধ্য দিয়ে সীমাবদ্ধ রেখেছে। এখানে শুধু দ্বিপাক্ষিক বৈঠক নয়, আমি মনে করি এই যে দ্বিপাক্ষিক বৈঠক বাদ দিয়ে বহুপাক্ষিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা, মায়ানমারের জনগোষ্ঠী যারা এখানে এসে অবস্থান নিয়েছে, তাদেরকে যেন খুব দ্রুত বা পুনর্বাসন করা যায় এবং তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে পাঠানো যায়। কারণ আমরা খেয়াল করেছি যে আপনারা দেখে থাকবেন যে রোহিঙ্গারা এখানে থেকে মাদক, বিভিন্ন ধরনের অস্ত্র চোরাচালান সব কিছু মিলিয়ে মূলত তারা হচ্ছে তাদের যে একটা খারাপ অবস্থান তারা তৈরি করেছে দেশে। এতে করে কিন্তু দেশের অর্থনীতি এবং কূটনীতি দুটি কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু এমনিতেই দুর্নীতি চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে অনেকবার। এখন কিন্তু ধীরে ধীরে এগুলো আরও সমস্যা প্রকট হওয়া শুরু করেছে। তাই একজন তরুণ ভোটার হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এই কূটনৈতিক জায়গায় বাংলাদেশ যে নতুন সরকার আসবে তাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত এবং দেশের স্বার্থে জাতীয় স্বার্থ কেন্দ্রিক হওয়া উচিত বলে মনে করছি। আমি নতুন ভোটার হিসেবে মনে করছি যে রাষ্ট্রের সব সেক্টরেই সংস্কার হওয়া প্রয়োজন, কিন্তু সবার আগে যেটি সংস্কার হওয়া প্রয়োজন সেটি হচ্ছে যে প্রশাসনিক সেক্টরে সংস্কার হওয়া প্রয়োজন আর কি। তাহলে হচ্ছে শিক্ষা, তারপরে হচ্ছে যেমন বিচার ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য, এগুলো এমনিতেই সংস্কার হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে সবার প্রথমে আর কি যে প্রশাসনিক সেক্টরে সংস্কার হোক।
24শে আন্দোলনে যারা আহত হয়েছে এবং যারা নিহত শহীদ হয়েছে, আমি মনে করি রাষ্ট্রের উচিত তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হওয়া, এবং যারা বর্তমানে আহত রয়েছে আমি মনে করি তাদের সুচিকিৎসা নিশ্চিত করা বলে আমি মনে করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, রাষ্ট্রকে একটা সুষ্ঠু তদন্ত করে এর দায় নিরূপ করতে হবে, কেননা ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো আন্দোলনে সাধারণ নাগরিক, সাধারণ জনগণকে এইভাবে জীবন দিতে না হয়, এইভাবে আহত হতে না হয় বলে আমি মনে করছি। আর যারা বর্তমানে আহত অবস্থায় রয়েছে তাদের পুনর্বাসন করুক, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুক। অবশ্যই আমার ভোট আমি নিজেই দেব, কারণ আমি ইতিপূর্বে দেখেছি যে ভোট কেন্দ্রে গেলে ভোটাররা অন্যের দ্বারা প্রভাবিত হয়, যার কারণে আমরা নতুন ভোটাররা বা পুরাতন ভোটাররা যে কেউ হোক আমরা কেউই ভোট দেওয়ার সুযোগ পাই না। তো নতুন ভোটার হিসেবে এবার আমার সরকারের কাছে আকুল আবেদন যে আমরা যেন আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি এবং কেউই যেন ভোটাররা কারো দ্বারা প্রভাবিত না হয়, এটাই আমার নতুন ভোটার হিসেবে চাওয়া। আইনের অবনতি, এই আইনের কিন্তু নিরাপত্তা যেটি রয়েছে এটি একদমই নেই বললেই চলে। আমরা দেখছি এবং আমাদের সাথে প্রতিনিয়ত এমনটি ঘটে যে আইনের কোনো নিরাপত্তা আমরা পাই না, এবং এই সমাজের যে গুণ খুম রাহাজানি, দিন দুপুরে কিন্তু আমরা নিরাপদ নই। দিন দুপুরে আমাদের সামনে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি ইতিপূর্বেও অনেকজনকে দেখেছি যে দিনে দুপুরে তারা ইট দিয়ে থেতিয়ে মাথা থেতিয়ে দিয়েছে এবং অনেক খারাপভাবে দিন দুপুরে মানুষকে হত্যা করেছে। আমি নতুন ভোটার হিসাবে সরকারের কাছে আমার দাবি যে এরপরে যে নতুন সরকার আসবে তারা যেন এগুলো আমাদের যেন দিন না দেখায়, আর যেন এগুলো সব তারা তাদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেন সব সংশোধন করে। এই হচ্ছে আমি নতুন ভোটার হিসাবে নতুন সরকারের কাছে চাওয়া। সর্বপ্রথম হচ্ছে, যদি আমি এমপি হতাম সেই উপলক্ষে আমি সর্বপ্রথম যে দিকটার দিক ফোকাস করতাম সেটা হচ্ছে ঠাকুরগাঁও শহরের আমাদের আশেপাশের রাস্তাঘাট, সড়ক, তারপরে আপনার স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতি, চিকিৎসাধীন বিষয়গুলা, সব দিকগুলো বিশেষ করে খেয়াল রাখতাম। এবং তরুণ সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তরুণ সমাজকে ফিরিয়ে আনার দিকে চেষ্টা করতাম। সব থেকে বেশি লক্ষ্য দিতাম তরুণদের দিকে, এবং শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে আপনার নারীদের যে একটা অবহেলিত দিকে একটা রয়েছে সেই দিকটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করতাম, এবং সবসময় তরুণদের নিয়ে কাজ করতাম। তার জন্য আমি সবসময় সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখতাম, তাদের সুখ দুঃখ কষ্ট সব কিছুই নিজের মধ্যে ভাগাভাগি করে নিতাম। দর্শক, আমরা শুনছিলাম উত্তর জেলা ঠাকুরগাঁও সংসদীয় 1 আসনের তরুণ তরুণী ভোটারদের কথা। তাদের এ মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে মনে করছেন তারা। আব্দুল্লাহ সুমন, NTV অনলাইন, ঠাকুরগাঁও।